ওকে, আসলে আমরা ক্লাসে যাই। আজকের ক্লাস হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। মানে ধরেন আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে পেরোলের পে স্লিপ আসলে আপনি কিভাবে এন্ট্রি দিবেন। পেরোলটা হয় দুই ভাগে, টোটাল পেরোলটা দুই ভাগে হয়, একটা পেরোল প্রসেস আর একটা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। পেরোল প্রসেস পর্যন্ত কি হয়, পে স্লিপ ক্রিয়েট হয়। পে স্লিপ কিনেন তো সবাই, স্যালারির সাথে একটা পে স্লিপ আছে। এই পে স্লিপ ক্রিয়েট হয় হচ্ছে আপনার পেরোল প্রসেস, এইটা করা হলো এইচআর ডিপার্টমেন্ট। আপনার অ্যাটেন্ডেন্স কতদিন, ওভারটাইম আছে কিনা, কোনো ডিডাকশন আছে কিনা, ট্যাক্স কাটবে কিনা, এগুলো সব ক্যালকুলেশন করে সে একটা পে স্লিপ জেনারেট করে এটা পাঠায় দেয় হচ্ছে অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস অ্যাজ পার পে স্লিপ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। এখন আপনি তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলেন, তো সেটা আপনার সিস্টেমে দেখাবেন কি করে, কোন খাতে কত টাকা গেল, সেই জিনিসটাই আমরা আজকে দেখব। তো এখানে যা দেখবো, এটার প্রসেস একটু লম্বা, বাট জিনিস ছোট। প্রসেস লম্বা, জিনিস ছোট। এইটা যদি একটু মাথায় রাখতে পারেন, তাহলে শুধু পেরোল অ্যাকাউন্টিং এর জব আছে প্রচুর। পেরোল অ্যাকাউন্টিং করার লোক মার্কেটে কম আছে। আপনারা যদি এটা একটু ঠিকঠাক মতো শিখতে পারেন, বেসিক কিন্তু সেম। জেরোতে করেন, কুইক বুকে করেন, যে কোনো সফটওয়্যারে করেন, বেসিক সেম। এটা আমরা জার্নাল করে করবো, ম্যানুয়াল জার্নাল করে করবো। এইটার একটা আপনারা বোধহয় দেখছেন, পেরোলের একটা পার্ট আছে ইয়াতে, পেরোলের একটা পার্ট আছে। এইটা দিয়ে আমরা যে কাজ করব সেই কাজ পুরোটা করা যায় না। এটা দিয়ে পেরোল প্রসেস, এই সফটওয়্যারগুলোতে কুইক বুক বলেন আর জেরো বলেন, পেরোল প্রসেস বা ওই পে স্লিপ জেনারেশনের কিছু কিছু কাজ করা যায়, ফুল কাজ করতে পারবে। এখানে পুরোটা আসলে পেরোল নাই। আর পেরোলের কিছু মানে অ্যাডিশনাল সার্ভিস আছে, এটার জন্য $5 দিতে হয় পার মান্থ। এখন ধরেন এগুলো যদি আমরা ক্লায়েন্টকে নেওয়াই দেই $5 দিয়ে, এরকম করে নেওয়াই, তাহলে প্রবলেম হবে কি, কিছুদিন পরে ও ওটা শিখে গেলে তখন আর আপনাকে লাগবে না। যার কারণে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে তোমার এখানে $5 সেভ করতেছি, প্লাস আরো অন্যান্য সফটওয়্যার এঙ্গেজমেন্ট এগুলো সব সেভ করতেছি, করে আমি করে দিব, তুমি আমাকে মান্থলি কিছু টাকা বাড়াই দিবে, বলা হবে সমস্যা নেই। ওকে, এখন আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা কি করব, আমরা পে স্লিপটা আগে দেখব। পেরোল প্রসেসটা আমাদের পার্টে থাকবে না, এটা কার পার্টে থাকবে, এইচআর এর পার্টে থাকবে। এইচআর আমাকে পে স্লিপ পাঠিয়ে দিলে ওই পে স্লিপ অনুযায়ী আমরা অ্যাকাউন্টিং করবো, সেই জিনিসটা আজকে দেখব। ওকে, এখানে যেটা আছে এটা ইউকে পে স্লিপের একটা একটা স্যাম্পল পে স্লিপ আছে ইউকে। আমরা জেরোর সাথে ইউকের পে স্লিপ কেন দেখাচ্ছি, জেরোটা মোস্টলি পপুলার হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। ইউকে তে জেরো বেশ পপুলার আছে, তো এই জন্য আমরা এটা দেখাচ্ছি। এখন দেখেন একটা সামারি আছে পে স্লিপে। দেন ইউকের পে স্লিপ মোস্টলি আসবে এভাবে, এভাবে না আসলেও আমি আপনাকে বেসিক শিখাই দিব, চেহারা যেমনই হোক আপনি শুধু এই ইনফরমেশনগুলো খুঁজে বের করতে হবে। আপনি দেখবেন ফাইবারের ক্লাস যখন এই ইয়ার পরে করাবো, ফাইবারের ক্লাস করলে পরে ফাইবারে যখন ঢুকবেন বা ক্লাস করার আগে ফাইবারে ঢুকে দেখতে পারেন, ফাইবারে আপনার কিন্তু শুধুমাত্র পেরোল এক্সপার্ট, শুধু পেরোল এক্সপার্ট এরকম কম, অনেক কিছু দিয়ে রাখছে। বাট আমি সাজেস্ট করি কি, আপনারা একটা গিগ খুলবেন শুধু পেরোলের উপরে, যে আপনি পেরোল অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে নক আসবে বেশি। একসাথে অনেক কিছু লিখলে নক কম আসে। ওরা এইসব লোক চায়ও না, একসাথে সব পারে এরকম লোক চায় না। ওরা চায় স্পেসিফিক কে কি পারে তার কাছে চায়। এক্স্যাক্টলি। একটা জিনিস দেখবেন, ক্রিকেটে দেখবেন অলরাউন্ডার, অলরাউন্ডার কিন্তু নাম্বার ওয়ান ব্যাটসম্যানও হয় না, নাম্বার ওয়ান বোলারও হয় না, সে মাঝামাঝি একটা জায়গায় নাম্বার ওয়ান অলরাউন্ডার হইতে পারে, নাম্বার ওয়ান ব্যাটসম্যানও হয় না, নাম্বার ওয়ান বোলারও হয় না।
তো ব্যাপারটা হচ্ছে যে সব পারে ওরা ওরা এটা মনে করে আর কি। আমি ইউকে বেস্ট কোম্পানিতে চাকরি করি, তো ওদের মনোভাব যতটুকু আমি বুঝি আর কি। যে সব পারে সে কোনো কিছু ঠিকঠাক করে পারে না, এটা হচ্ছে ওদের মনোভাব। যার কারণে আপনি অনেক কিছু লিখলেন যে আমার কোনো একটা দিয়ে আমাকে পিক করবে, আপনি কোনোটা দিয়ে পিক করবেন, একটা লেখেন ওটাই কাজ করবে। তো আমরা যদি এখানে একটু দেখি, দেখেন এখানে আসলে কি কি আছে। দেখেন শুরুতে আছে ডেট 28/2/2020, তারপর বলছে টাইম। এখন ডেট যে কয়টা আছে দেখেন, প্রসেসিং ডেট, তারপর প্রসেসিং ডেট ফ্রম, প্রসেসিং ডেট টু, সবগুলো একই ডেট দিচ্ছে। তার মানে ও আসলে ডেটের কোনো তারতম্য করে না, একদিনে সে সব কাজ করে ফেলছে। একদিন বসছে, বসে একই ডেটে সব কাজ করছে এবং একই ডেটে পেমেন্টের জন্য পাঠাইছে। যার কারণে এখানে সব জায়গায় ডেট একই। এখন দেখেন প্রথমে আসলে ডেট টাইম, এটা তো বুঝলেন। এখানে বলছে পেমেন্ট সামারি হিস্টোরি পার্ট 1 বাই ডেট, ডেট টু ডেট, পেজ 1/1 একটাই পেজ। আর প্রসেসিং ডেট ফ্রম, প্রসেসিং ডেট টু, মানে এইখানে নর্মালি থাকার কথা ছিল কি যে কোন ডেট থেকে, ওখানে কিন্তু স্যালারি হয় হচ্ছে উইকলি স্যালারি। ইউকেতে প্রায় 95-97% স্যালারি হয় হচ্ছে উইকলি। কিছু এরকম 3-4% কিছু থাকে যেগুলো হচ্ছে আপনার মান্থলি স্যালারি। ম্যাক্সিমাম সরকারি চাকরিতে উইকলি পেমেন্ট। ওকে, এখানে দেখেন তো এখানে থাকার দরকার ছিল উইকের শুরু এবং শেষের ডেট, বাট ও একদিনেই সব করে ফেলছে, যার কারণে এরকম লিখছে। এখানে দেখেন পেমেন্ট পিরিয়ড অল, এইখানে মোটামুটি ইনফরমেশন এগুলোই। এখানে বলছে প্রসেস ডেট ওই সেম ডেট। এখানে বলছে ট্যাক্স উইক 47, ট্যাক্স মান্থ 11। এই দুইটা একটু বোঝার বিষয় আছে ইউকের জন্য। ইউকেতে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। আমাদের এখানে জুলাই 1 তারিখ থেকে শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। বাংলাদেশে দুটোই আছে, জুলাইও আছে জানুয়ারিও আছে। বাট ইউকেতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান একই ডেটে শুরু হয়, সেটা হচ্ছে 1 এপ্রিল হলো ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। আর 1 তারিখ থেকে 7 তারিখ, এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ হচ্ছে উইক 1, 7 থেকে 14 2, 14 থেকে 21 3, 21 থেকে 28 উইক 4, এইভাবে চলতে থাকে। ইউকেতে আমরা যেহেতু ইউকে বেস কোম্পানিতে চাকরি করি, ইউকেতে এই মুহূর্তে চলতেছে হচ্ছে উইক 23, সরি 22, 21 করলো 22 রানিং। মানে আপনি এপ্রিল থেকে যদি হিসেব করে আসেন, এখন 22 নম্বর উইক চলতেছে, তাহলে 47 নম্বর উইক চলবে কোন মাসে? এখানে ডেট আছে কিন্তু 28/2/2020, মানে ফেব্রুয়ারি মাসে চলবে 47 উইক হবে, হয় 52টা নাহলে 53টা উইক হবে। ট্যাক্স মান্থ 11, 11 মানে কি, এটা মার্চে চলে গেছে তাই না? এখানে 28/2 মানে কি, 28/2 মানে ফেব্রুয়ারি শেষ, 28/2 মানে কি ফেব্রুয়ারি শেষ। আর এই যে টাকাটা প্রসেস হচ্ছে কখন? উইক 47 এ। ট্যাক্স মান্থ 11 মানে কি মার্চ, সরি ফেব্রুয়ারি। ট্যাক্স মান্থ 12 মানে হচ্ছে মার্চ, এই জন্য ট্যাক্স মান্থ 11 ফেব্রুয়ারি। এই যে দেখেন উইক 47 চলবে ফেব্রুয়ারিতে। বুঝতে পারলেন কি? 11 মাস কি আমাদের, যদি 11 মাস হয় তাহলে আমরা ধরি হচ্ছে নভেম্বর, যদি এপ্রিল থেকে শুরু হয় তাহলে 11 মাস হবে ফেব্রুয়ারি, 12 মাস হবে হচ্ছে মার্চ, আবার এপ্রিলে 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই হিসেবে উইক যদি আমি 1-2 করে হিসাব করি, 11 মাসে আমার উইক চলতেছে 47। তার মানে উইক 47 যেটা মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে চলতেছে, সেইটার কোনো এক উইকের পেমেন্ট হচ্ছে এটা লাস্ট উইকে। তো মানে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহের পেমেন্ট হচ্ছে এখানে। এখন দেখেন এখানে কি কি আছে। এমপ্লয়ি রেফারেন্স নেম মানে এমপ্লয়ির নাম, একটা হলো স্কট, একটা হালিলার, আর একটা হচ্ছে জর্ডান। এই তিনজন হচ্ছে মানে 2 4 5 লেখা আছে, বাট এখানে তিনটা স্টাফের ইনফরমেশন আছে, তাই তো? এই তিনটা স্টাফকে পেমেন্ট দেওয়া হয়েছে কি কিভাবে, বা তাদের স্যালারি দেওয়া হয়েছে কি কিভাবে। একটা বলছে গ্রস পে প্রি স্যাক্রিফাইস, আর একটা হচ্ছে গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস। দুটোই দেখেন সেম। এইটা বিভিন্ন কারণে আলাদা হইতে পারে, বাট আমরা দেখব কি, আমরা দেখব ট্যাক্সেবল গ্রস, এই কলামটা কলাম 3, ট্যাক্সেবল গ্রস। এই ট্যাক্সেবল গ্রস মানে হচ্ছে তার টোটাল আর্নিং।
এখানে যদি ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সের ট্যাক্সেবল গ্রসটা কত দাঁড়াইলো, এইটা হচ্ছে তার টোটাল বেতন। তাহলে স্কটের বেতন হচ্ছে 2000, হাইলাদের বেতন হচ্ছে 2945.17, আর জর্ডানের বেতন হচ্ছে 1170। এটা হচ্ছে তার এক সপ্তাহের বেতন, উইক 47 এর বেতন। ওকে, এরপর বলছি কি দেখেন, PAYE, আমরা পেই বলি। পেই মানে হচ্ছে পে অ্যাজ ইউ আর্ন, এটা ওরা বলে আর কি, হোম অফিস। ইউকেতে যাবতীয় নির্দেশনা আসে হোম অফিস থেকে। হ্যাঁ, এটা একটা gov.uk একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে। এই পেইটা কি? পেই হচ্ছে, পেই মানে হচ্ছে ও গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, মানে ওর হচ্ছে আমাদের যেমন ইয়ে থাকে না, কি বলে না, এনবিআর হচ্ছে, এনবিআর আমাদের এখানে এনবিআর, ওদের ওখানে বলে হচ্ছে HMRC। আমাদের টিন থাকে না, টিন, PAYE মানে ওর টিন আছে। ওর স্যালারি যখন ব্যাংকে যায় ওর ট্যাক্স কাটে। আরেকটা বলে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড বলতে কোম্পানি ওকে পুরো টাকা, ট্যাক্স সহ পুরো টাকাটাই দিয়ে দেয়, ও গভর্নমেন্টকে পে করে। মানে সেলফ এমপ্লয়েড যারা বেতন নেয় ম্যাক্সিমামই গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয়। তো ইউকেতে যারা যায় নর্মালি দেখবেন যে অনেকেই 13 বছর, 14 বছর, 15 বছর থেকে ফেরত চলে আসে, মানে ওইখানে পারমানেন্টও হইতে পারে না, কিছু হইতে পারে না। এদের ঘটনা হচ্ছে এরা ম্যাক্সিমামই বেতন নেয় হচ্ছে সেলফ এমপ্লয়েড, পেইতে নেয় না। বুঝছেন? পেইতে নিলে ট্র্যাক থাকে যে আপনি ইনকাম করছেন, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন টিনের মাধ্যমে। কিন্তু যখন আপনি সেলফ এমপ্লয়েডে নিচ্ছেন, কোম্পানি আপনাকে ট্যাক্স সহ পুরো টাকাটা আপনার কাছে দিচ্ছে, আপনি গভর্নমেন্ট ট্যাক্সে দিচ্ছেন না। যার কারণে গভর্নমেন্টের কাছে আপনার কোনো রেকর্ড থাকে না, আপনার আপনি কি ইনকাম করেন, কি করে, রেকর্ড থাকে না। তো যারা এইভাবে বেতন নেয় এরা দেখবেন যে 20 বছর থাকলেও এরা পার্মানেন্ট নিতে পারে না। হ্যাঁ, না ক্যাশ ইন হ্যান্ড না, ব্যাংকেই যায়। আমাদের আমাদের অনেক স্টাফ সেলফ এমপ্লয়েডে বেতন নেয়, আমরা ব্যাংকেই দিই, কিন্তু তখন ট্যাক্সের দায়ভারটা থাকে তার উপরে। না না, আমরা আমাদের ট্যাক্স দিয়ে দিই, আমাদের ট্যাক্স আমরা গভর্নমেন্টকে দিয়ে দিই। কিন্তু নর্মালি যেটা হওয়ার কথা ছিল যে স্টাফের ট্যাক্সটা আমরা কেটে রাখবো, আমরা গভর্নমেন্টকে দিয়ে দেবো। গভর্নমেন্টের এখানে দুইটা অপশনই আছে। পেইতে দিলে আমরা স্টাফকে বেতন দেবো, স্টাফের বেতন 100, আর ট্যাক্স আসছে 10 টাকা কেটে 90 টাকা দিয়ে দেবো, আর 10 টাকা আমি গভর্নমেন্টকে দিয়ে দিই। আবার যদি আপনি বলেন, মানে স্টাফ যদি প্রেফার করে যে আমি 100 টাকায় নিবো, 10 টাকা আমি গভর্নমেন্টের সাথে বুঝবো, আমরা সেটা দিয়ে দেবো। আমাদের ট্যাক্স তো আলাদা, আমাদের ডিফারেন্ট ট্যাক্স, কিন্তু দেখাচ্ছি আপনাকে। তাহলে এরা সবাই আছে পেইতে। হ্যাঁ, এটা তো বুঝলাম, কারণ শর্ট টিন আছে পেইতে থাকা। কি হয় আপনাদের? হ্যাঁ, কখন শুরু হয়, কখন শেষ হয়? ও আমাদের তো ইউকের অফিস টাইমে অফিস, সেটাই। সেটা হচ্ছে ইউকের টাইম হলো সকাল 8টা থেকে বিকাল 5টা। আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 11টা। হ্যাঁ, ইউকেতে বা ফরেন কোম্পানি যেখানে চাকরি করেন 10 ঘন্টা প্লাস হচ্ছে আপনার ব্রেক আছে। ব্রেক টাইমটা আপনার জবের বাইরে কম হবে অলওয়েজ। আপনি 2 ঘন্টা ব্রেক নেবেন, 8 ঘন্টা কাজ করবেন। 2 ঘন্টা ব্রেক আছে আমাদের এখানে যেমন ধরেন আপনি 9টা 5টা অফিস করেন, মাঝখানে 1-1.5 ঘন্টা লাঞ্চ ব্রেক কাটায় আসছে, হিসাব নেই। ওদের ওখানে সব হিসাব আছে। এমনকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এরকম। আমি একসময় গ্রামীণফোনে চাকরি করতাম, ওইখানে আমাদের অফিস ছিল 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক ছিল। ইউনিলিভারে যা দেখেন, ইউনিলিভারও সেম, ওদের অফিস 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক। তো ওরা ওই ব্রেক টাইমটাকে আপনার জবের বাইরে রাখে না। এমনকি আমরা যে আমাদের স্টাফরা যে কাজ করে বিভিন্ন জায়গায়, তাদেরও ব্রেক টাইম বাদ দিয়ে হিসাব করা হয়। ধরেন ও 12 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টা ব্রেক, ওর পেমেন্ট হবে 11 ঘন্টা। বাংলাদেশের সবাই আমরা মহা সুখী আছি, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড না আমাদের স্ট্যান্ডার্ড পেমেন্ট ঠিক করে আমাদেরকে যে বেতন দেয় এটা না, আমাদের কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ডেই দেয়। ওই স্ট্যান্ডার্ডে যদি বেতন দেয় তাহলে ওরা বাংলাদেশে কেন অফিস করবে? ওরা তো অফিস করবে নিয়োগ দেবে।
ইউকেতে একটা স্টাফের মিনিমাম স্যালারি হচ্ছে আপনার 2300 পাউন্ড পার মান্থ, 2300 পাউন্ড। 2300 পাউন্ড মানে অলমোস্ট প্রায় 3.5 লাখ টাকা। তো এই টাকা দিয়ে বাংলাদেশে অ্যাটলিস্ট 3টা 4টা স্টাফ রাখা যায়। এই জন্যই তো অফিস করছে বাংলাদেশে। এনিওয়ে, তো এখন কি হলো দেখেন, এই যে এর যে পেইর যে টাকাটা 191.40, এটা কাটবে কোথা থেকে? এর যে বেতন আছে এখান থেকে। এই জন্য এখানে একটা কলাম আছে। এরপর বলছে এমপ্লয়ি এনআইসি। এনআইসি হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে কিছু। একটা তো আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, আবার কিছু ইন্স্যুরেন্স আছে, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপোর্টের ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স আছে, সব ইন্স্যুরেন্স মিলে এখানে ধরেন ওর এটা এই টাকাগুলো আসছে। এগুলো কাটবে কোথা থেকে? ওর এই যে গ্রস টোটাল যেটা এখান থেকে কাটবে। ওকে, এরপরে দেখেন বলছে এমপ্লয়ার এনআইসি। এমপ্লয়ার, এমপ্লয়ার মানে কি? কোম্পানি। কোম্পানি মানে আপনি ইন্স্যুরেন্সের টাকা এর জন্য ও নিজেও দিবে, আবার কোম্পানিও দিবে। ওকে, এরপর বলছে এমপ্লয়ি পেনশন। এই দেখেন এই যে পেনশনের যে টাকা, এইটা বিভিন্নভাবে ক্যালকুলেট করা হয়। এই টাকাটা কাটে হচ্ছে স্যালারি থেকে। এখন এমপ্লয়ি তো পেনশনের টাকা একটা গভর্নমেন্টকে জমা দিবে, পাশাপাশি এমপ্লয়ারকেও দিতে হবে। এমপ্লয়ি তো তার বেতন থেকে দিবে, ওই এমপ্লয়ির জন্য এমপ্লয়ারকেও একটা অ্যামাউন্ট দিতে হবে। এরপরে এই যে এগুলো দেখেন সব ফাঁকা, এগুলো নাই। তারপর নেট পে, তার মানে 2000 টাকা গ্রসের মধ্যে এইটা মাইনাস, এটা মাইনাস, এমপ্লয়ি পেনশন মাইনাস, মাইনাসে এত টাকা হয়েছে। আর এমপ্লয়ারের টাকা এটা আলাদাভাবে দিতে হবে, এটা কিন্তু ওর বেতন থেকে মাইনাস হবে। এই জন্য এমপ্লয়ার উল্লেখ করা আছে। হয়ে ও নেট পাবে হচ্ছে এইটা। ঠিক সেম এদের ক্ষেত্রেও এটা। এখন আমরা যদি বিভিন্ন দেশের পে স্লিপ দেখি, পে স্লিপ দেখলে দেখবো কি কি থাকে, তার বেতন কত, তার ডিডাকশন আছে কিনা, কোনো লোন কাটবে কিনা, তার ফুড কাটবে কিনা, তার ট্রান্সপোর্ট কাটবে কিনা, এগুলো ডিডাকশন করে তার টেক হোম কত, এরকম দেখি না আমরা একটা। এখানেও দেখেন জিনিসটা তাই, জাস্ট এখানে কলাম আকারে আশেপাশে চলে আসছে। তাহলে এই ট্যাক্সেবল গ্রস মানে হলো তার টোটাল স্যালারি। স্যালারি থেকে তার গভর্নমেন্ট ট্যাক্স কাটবে এটা, ইন্স্যুরেন্স কাটবে এটা, তার আর কোনো কাটাকাটি নেই। ও আরেকটা আছে, পেনশন কাটবে এটা। এখন এই তিনটা তার বেতন থেকে কাটবে। আর এই যে দুইটা এমপ্লয়ার, এমপ্লয়ার এই দুইটা হচ্ছে কোম্পানি আলাদাভাবে আবার তার বেতন সব বেতনের সাথে যোগ করবে। ওকে করে, আচ্ছা সে পাবে এটা। এখন আসেন, আমরা যখন অ্যাকাউন্টিং করব তখন আমরা কিন্তু স্টাফ বাই স্টাফ এভাবে আলাদা আলাদা এন্ট্রি দিব না, আমরা দেবো টোটালের উপরে। এখন দিয়ে টোটাল কত, এই যে রিপোর্ট টোটাল, এটা তো টোটাল একটা আছেই, প্রসেস ডেট টোটাল, রিপোর্ট টোটাল। রিপোর্ট টোটাল মানে 6115.17, এইটা হচ্ছে আমার টোটাল স্যালারি দিতে হবে। তারপরে হচ্ছে এই 597.40, এইটা আমার এই স্যালারি থেকে পেই কাটতে হবে, ট্যাক্স কাটতে হবে। এমপ্লয়ি এনআইসি, এনআইসি ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই যে এদের স্যালারি থেকে টোটাল এই স্যালারি থেকে আবার এটা কাটতে হবে। এমপ্লয়ি পেনশন টোটাল এইটার টাকা থেকে এটা কাটতে হবে, কেটে টোটাল 4885.60 টাকা আমাকে বেতন দিতে হবে। এর সাথে আরো খরচ যোগ হবে কি, আমার এমপ্লয়ার এনআইসি এই টাকাটা আমার এক্সট্রা খরচ যোগ হবে, এমপ্লয়ার পেনশন এই টাকাটা আমার এক্সট্রা খরচ যোগ হবে, যোগ হয়ে টোটাল এই টাকাটা আমাকে আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। ওকে, এই যে টোটাল কথাটা বললাম, এখন এই পে স্লিপ দেখে এই জিনিসটা ঘটাবো কি করে? এই জিনিসটা ঘটানোর জন্য আমাদের অলওয়েজ একটা এক্সেল খুলতে হবে। এক্সেল, এই ক্যালকুলেশনটা আমরা এক্সেলে করে নেব, করে নেওয়ার পরে আমরা সফটওয়্যার এন্ট্রি দেব। হ্যাঁ, আপনি হয়তো এক সময় এত বেশি এক্সপার্ট হয়ে যাবেন যে আপনি সরাসরি পে স্লিপ দেখে সফটওয়্যার এন্ট্রি দিতে পারবেন, কিন্তু শুরুতে আপনি সরাসরি এন্ট্রি দিতে গেলে আপনার ভুল হবেই হবে। আপনাকে এই এক্সেলটা রেডি করে নিতে হবে, জাস্ট এক্সেলটা দেখে পরে এন্ট্রি দিয়ে দেবেন। এখন এক্সেলটা, এটার এক্সেল কেমন হবে এটা একটু দেখি। মানে আমরা যে জার্নাল করবো সেই জার্নালটা এখানে ঠিক করে নেব। এটা হচ্ছে জার্নাল। হ্যাঁ, এখন আসেন এই জার্নালটা একটু বুঝি। বলছি কি, এটা হলো ডেবিট, এটা ক্রেডিট, এটা হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাকে কিন্তু এন্ট্রি দেখলে চার্ট অফ অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে করে এন্ট্রি দিতে। ডেট কবে ছিল? 28/2/2020। পে স্লিপে আমার ডেট একটাই আছে। আচ্ছা,
এখন দেখেন এই যে বললো স্যালারি অ্যান্ড ওয়েজেস 6115 এটা ডেবিট, এমপ্লয়ার এনআইসি ডেবিট, এমপ্লয়ার পেনশন ডেবিট, আবার এই যে এগুলো ক্রেডিট, এগুলো কেন হচ্ছে? প্রথম সূত্র নাম্বার 1 সেটা হচ্ছে এই পে স্লিপ দেখে আমার আমার মানে কোম্পানির ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট খরচ যেগুলো আছে সেগুলো হবে সব ডেবিট, ডিরেক্ট এক্সপেন্স। এখন কোম্পানির এক্সপেন্স কি কি আছে দেখি। তিনজন মিলে যা বেতন পাইছে 6115.17, এটা কোম্পানির খরচ না, সরাসরি খরচ। তারপর পেই কাটবে কোত্থেকে? স্টাফ বেতন থেকে, এটা কোম্পানির খরচ না। তারপর হচ্ছে এমপ্লয়ি এনআইসি, এটা কোথা থেকে কাটবে? স্টাফের বেতন থেকে, এটা কোম্পানির খরচ না। এমপ্লয়ার এনআইসি, এই যে এটা কোম্পানির খরচ। আর একটা কথা, এমপ্লয়ি পেনশন, এটা কাটবে এর বেতন থেকে, এটা কোম্পানির খরচ না। খরচ কোনটা? খরচ হচ্ছে যে এমপ্লয়ার পেনশন 117.64, এটা হলো কোম্পানির ডিরেক্ট খরচ। তাহলে এই রিপোর্ট টোটালে কোম্পানির ডিরেক্ট খরচ হচ্ছে তিনটা, একটা টোটাল স্যালারি, একটা হলো এমপ্লয়ার এনআইসি, আর একটা হচ্ছে এমপ্লয়ার পেনশন। এখন যদি আমরা একটু এক্সেলটা দেখি, টোটাল স্যালারি, এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন। প্রথম কাজ হচ্ছে কোম্পানির, আমরা যে চেহারাতেই আসুক আমরা দেখবো যে কোম্পানির ডিরেক্ট খরচ কোথায় কোথায় আছে। এই খরচগুলো সবগুলোকে আগে ডেবিট পাশে বসাই দিব। ওকে, এখন ক্রেডিট করব কি? ক্রেডিট করব হচ্ছে যেগুলো স্টাফের বেতন থেকে কাটছি, কেটে আমার কাছে রাখছি কিন্তু এখনো গভর্নমেন্টকে দিই নেই, সেই হেডগুলো হবে পেয়েবল। সেই পেয়েবল হেড কোনটা? এই যে দেখেন, পেই, এটা তো এর বেতন থেকে কাটছি, এটা এখনো দেই নেই, পেই পেয়েবল, ক্রেডিট হবে। তারপর এমপ্লয়ি এনআইসি, এর বেতন থেকে কাটছি কিন্তু ওকে দেই নাই, তাহলে এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এই অ্যামাউন্ট ক্রেডিট হবে। আর এটা কি? এমপ্লয়ি পেনশন, এমপ্লয়ি পেনশন পেয়েবল, এটা ক্রেডিট হবে। তার মানে যেই যেই অ্যামাউন্ট স্টাফের বেতন থেকে কাটছি সেগুলোকে পেয়েবল করে আমরা ক্রেডিট করব। পেয়েবল কেন করবো? এটা তো আমার গভর্নমেন্টকে দিতে হবে, ট্যাক্স কাটছি তো বেতন দেওয়ার সময় ট্যাক্সটা কেটে আমার কাছে রাখছে, এটা দিব, এখনো দিই নেই, জন্য পেয়েবল করবো। আরো দুইটা হিসেব আছে, সেটা হচ্ছে যে এমপ্লয়ার এনআইসি, যেটা আমার সরাসরি খরচ, এটা কি করছি? এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে আমার কাছেই রাখছি, এটাও গভর্নমেন্টকে দিব, এখনো দেই নেই, যার কারণে এটাও হবে পেয়েবল। এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এমপ্লয়ার পেনশন হবে পেয়েবল, এগুলো হবে ক্রেডিট। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, এই যে এখানে এখানে দেখা যায়, দেখেন এটার মধ্যে এই যে ট্যাক্সেবল গ্রস, এটা তো বেতন, বেতন। এখন এই যে পেই, পেই মানে কি? ট্যাক্স। এমপ্লয়ি এনআইসি মানে কি? ইন্স্যুরেন্স। এমপ্লয়ার এনআইসি মানে কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দুইটার মধ্যে একটা এমপ্লয়ি, একটা এমপ্লয়ার। এমপ্লয়ির কাছ থেকে আপনি একটা কাটবেন, এমপ্লয়ারকেও একটা পোর্শন দিতে হবে ইন্স্যুরেন্স। ওকে, হ্যাঁ, পিএফ এর মতো। এরপর এমপ্লয়ি পেনশন, পেনশনে এমপ্লয়িরও একটা ভাগ আছে, এমপ্লয়ারেরও একটা ভাগ আছে। এখন যতগুলো এখানে আছে, এই একটা টাকাও কি আপনার টাকা? এই টাকাগুলো সব হচ্ছে গভর্নমেন্টের টাকা, ট্যাক্স দিতে হবে সব, তাই না? তো এই টাকাগুলো কেটে আমার কাছে রাখছি, মানে কি? দিতে হবে, পেয়েবল। যার কারণে আমরা এই সব পেয়েবল হেডগুলোকে করবো ক্রেডিট। এখানে দেখেন সেটাই করা আছে। এটাই তো সমস্যা, আপনি বাস করেন বাংলাদেশে, ওখানে সবকিছু গভর্নমেন্টকে দিতে হয়। ওরা পেনশনের টাকা গভর্নমেন্টকে দেয়, দেওয়ার পর যখন রিটায়ার করে তখন ওরা যে ওঠে একটা ওল্ড এজ হোমে ওঠে, হ্যাঁ, বৃদ্ধাশ্রম বলে না, এরকম কেয়ার হোমে ওঠে। ওখানকার কেয়ারও আমাদের বৃদ্ধাশ্রমের মতো না, যে চলে চলে না, লোকজন টাকা দিলে চলে, না দিলে চলে না, এটা না। ওই যে পেনশনের টাকাটাও জমাইছে না, ও যখন উঠবে তখন গভর্নমেন্ট এই পেনশনের টাকা থেকে ওখানে সমস্ত টাকা দিবে, ওর থাকা খাওয়া, মানে মৌজ মাস্তি থেকে শুরু করে, ওর মদ খাওয়া থেকে শুরু করে, ওর চিকিৎসা থেকে শুরু করে সব দিবে। হ্যাঁ, ও তো সারা জীবন আপনাকে টাকা জমা দিচ্ছে না, এই যে পেনশনের টাকা জমা দিচ্ছে না সারা জীবন গভর্নমেন্টের কাছে। এমনকি গভর্নমেন্ট, এই হোমগুলো প্রাইভেটও আছে, গভর্নমেন্টও আছে। গভর্নমেন্ট হোম
যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন, বাংলাদেশে 5 স্টার হোটেল। ওরা কি অসুস্থ হলে ডেডিকেটেড ডাক্তার লাগে, নার্স লাগে, ওয়ার্ড বয় লাগে। ওরা ধরেন এত বয়স হয়ে গেছে ওয়াশরুমে যেতে পারে না, সারা রাত ওর পাশে লোক থাকবে, ওয়াশরুমে নিয়ে যায় নিয়ে আসে। এই যে লোকগুলা ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, হ্যাঁ, এগুলো আমাদের কোম্পানি সাপ্লাই দেয়। ডাক্তাররা চাকরি করে, নার্সরা চাকরি করে আমাদের কোম্পানি। আমরা ওদেরকে ওই কোন হোমে কতজন লোক দরকার ওইভাবে আমরা উইকলি শিফট করি। ওখানে দেখবেন গভর্নমেন্টের হোম, কিন্তু ওরা সরকারি ডাক্তার নেয় না, ওখানে সব এজেন্সি থেকে নেয়। সরকারি নিতে গেলে অনেক কস্টিং বেড়ে যায়, এজেন্সি থেকে নেওয়া তো ওদের খরচ কম, ফ্যাসিলিটি দিতে হয় অনেক বেশি। তো যাই হোক, তো এখন তাহলে দেখেন হেডগুলো কি আসলো। এই তিনটা ছিল আমার ডিরেক্ট খরচকে আমি ডেবিট করছি। আর ক্রেডিট করবো কোনটা, যেগুলো স্টাফের কাছ থেকে কাটছি, আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে এসে রাখছি কিন্তু আমি এখনো দেই নেই, সেগুলো করবো আমি ক্রেডিট। এর পাশাপাশি ক্রেডিট আরেকটা কি থাকবে দেখেন, এই যে নেট স্যালারি, এই নেট স্যালারিও তো এখন আমার কাছে আছে, এখনো তো দিইনি, পেমেন্ট কি করছি, এটাও পেয়েবল। যার কারণে দেখেন প্রথমে বললো কি, এই যে দুটো আছে না, এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন, এই দুইটা তো পেয়েবল, মানে আমার অ্যাকাউন্ট থেকে কেটে আমার টাকা আমার কাছেই আছে, কিন্তু টাকা আমার না, টাকা কার, গভর্নমেন্টের, এই জন্য এটা পেয়েবল। তো এই দুইটাকে আমরা পেয়েবল করে সেম অ্যামাউন্ট আগে ক্রেডিট করছি। তারপর আসছি পেই দেখালাম না, পেইর অ্যামাউন্টটা ক্রেডিট করছি পেয়েবল করে। এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি পেনশন, এই দুইটাকে আমরা পেয়েবল করে ক্রেডিট করছি। আরেকটা কি, ওই যে ওদের যে নেট বেতনটা, এখনো তো বেতন ডিসবার্স করি নাই, মাত্র আলাদা করতেছি, এই জন্য এটাকে পেয়েবল করে আমি ক্রেডিট করছি। এখন যদি আপনি ব্যালেন্স শিট এটা এন্ট্রি দেওয়ার পরে ব্যালেন্স শিট তাকাইলে দেখবেন যে এগুলো সব হেডগুলো পেয়েবল হেডে আছে। ওকে, এটা করলে আপনার মানে দুই ডেবিট ক্রেডিট সমান হয়ে যাবে। এটাকে আমরা ফার্স্ট এন্ট্রি দিই। তারপরে দেখেন এখানে কি করছি, এই দুটা জার্নাল একসাথে করা যেত, বাট আমি একটু আলাদা করে করছি। যতগুলো পেয়েবল আছে, এই পেয়েবল গুলো কার কাছে যাবে, স্যালারি বাদে সব যাবে গভর্নমেন্টের কাছে, আর স্যালারিটা যাবে হচ্ছে স্টাফের কাছে। যার কারণে আমি স্যালারিটা একটু আলাদা করে করছি, স্যালারি আমি ডেবিট করছি আর ব্যাংকে করছি ক্রেডিট। তাই তো হবে, তাই না? ব্যাংক থেকে টাকা চলে যাবে, স্টাফের অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে। আর এই যে এগুলো আমি সবগুলোকে ডেবিট করব, ব্যাংক করব ক্রেডিট। বুঝলেন কি? ওকে, তাহলে এই যে পে স্লিপ ধরে আমরা আগে এই এক্সেলটা বানাবো আগে, বুঝছেন? আজকের ক্লাস দেখে দেখে আমি এগুলো সব দিয়ে দেবো, এক্সেলটাও দিয়ে দেবো। এই এক্সেল দেখে, পে স্লিপ দেখে নিজে আগে একটা এক্সেল বানাবো। হ্যাঁ, বুঝলেন না? কারণ এক একটা পে স্লিপে একরকম হেড আসতে পারে, আপনাকে সূত্র বুঝতে হবে। আমি এতক্ষণ যেটা বলছি এটাই সূত্র। তার মানে কি, প্রথম কাজ হচ্ছে যত আমার ডিরেক্ট এক্সপেন্স আছে কোম্পানি সবগুলো আমরা করবো আগে ডেবিট, তারপর পেয়েবল করবো। পেয়েবল হেড পে স্লিপের মধ্যেই আছে, কোনটা আপনি স্টাফের কাছে কেটে নিজের কাছে রাখতেছেন, নিজের অ্যাকাউন্ট থেকে কেটে নিজের কাছে রাখতেছেন, গভর্নমেন্টকে দিবেন বলে। আর একটা অ্যামাউন্ট হচ্ছে যে এটা স্যালারির অ্যামাউন্ট, এই স্যালারি অ্যামাউন্টও নিজের কাছে রাখছেন আপনি স্টাফের বেতন দিবেন বলে। তাহলে এই পেয়েবলগুলোকে ক্রেডিট করে দিলে আপনার ফার্স্ট জার্নাল ডান। এরপরে জার্নাল কি, যে কটা পেয়েবল গভর্নমেন্টের কাছে যাবে সেই কটা আমি ডেবিট করে ব্যাংক থেকে ক্রেডিট করে দিব। আর এটা তো স্যালারিটা আলাদা যাবে জন্য দুটো আলাদা করছি, বাট আপনি এটা কিন্তু একসাথেও করতে পারেন, নো প্রবলেম। ওকে, তো এখন আসেন এই যে জার্নাল, এটা মানে ওভারঅল একটু বুঝছেন কিনা, মানে আপনাকে টু দ্য পয়েন্টে প্রসেস আমি মনে রাখতে বলি না, এটা প্রসেস একদিনে মনে থাকবেও না, আপনি এটা প্র্যাকটিস করতে মনে থাকবে। আমি পে স্লিপ আরও একটা দিব আপনাকে। ওকে, এখন ঘটনা হচ্ছে যে এইটা তো আপনি দেখলেন, এখন এই জার্নালটা আমরা জিরোতে এন্ট্রি দিব কি করে, এটা হচ্ছে আমাদের বিষয়। চলেন জিরোতে যাই। গেলাম জিরোতে, যাওয়ার পর এখন জার্নাল কোথায় আছে, জার্নাল আছে যে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স ম্যানুয়াল জার্নাল। এখন যদি আপনি এই যে শুরুতে দেখাইছিলাম সেটিংসে গিয়ে ইউজারে গিয়ে নিজেকে অ্যাডভাইজার করতে হবে, অ্যাডমিন না। অ্যাডভাইজার না করলে কিন্তু জার্নাল অপশন পাবেনই না, বাম পাশে কিছুই থাকবে না।
যদি যে দেখেন জার্নাল পাচ্ছেন না, তাহলে কি করতে হবে, সেটিংস থেকে ইউজারে গিয়ে নিজের নামের উপরে ক্লিক করতে হবে, নিজেকে আগে অ্যাডভাইজার করে আপডেট দিতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে এসে এই যে ম্যানুয়াল জার্নালে ক্লিক করলাম। এখন জার্নালে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে আমরা কি করব, নিউ জার্নাল করব। নিউ জার্নাল আপনি ইম্পোর্টও করতে পারেন, ইম্পোর্ট করে। এগুলো আপনি এক্সপার্ট হন আগে, তারপর ইম্পোর্ট করবেন। হ্যাঁ, এগুলো চিন্তা এখন করার দরকার নেই, এখন আপনি ম্যানুয়ালি আগে করেন। নিউ জার্নাল, নিউ জার্নালে এসে কোথাও বলছে ন্যারেশন দিতে হবে। ওকে ওকে, ন্যারেশন দেই। স্যালারি উইথ 47, হ্যাঁ। ডেট 28 ফেব্রুয়ারি 2020। তাহলে আমি যে এখান থেকে ড্রপ ডাউনে এসে 2020-এ আসি আগে। 2020-এর ফেব্রুয়ারি। ওকে, এরপর 28 ফেব্রুয়ারি 2020 হচ্ছে আমার ডেট ছিল, মনে আছে? এই যে এখানেও দেখেন, এক্সেলটা দেখেন, দেওয়া আছে ডেট 28 ফেব্রুয়ারি 2020। এখন বলছে কি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে এই যে ঘরগুলা, এই যে হেডগুলা, এই প্রত্যেকটা হেড আপনার থাকতে হবে কোথায়, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে থাকতে হবে। ওকে, এখন আসেন, না এখান থেকে করা যাবে, আগে যে করতে হবে, এখান থেকে করা যাবে। কেমনে, এই যে দেখেন অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করে আপনি দেখেন আপনার প্রথম হেড কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস। এটা কোথা থেকে আসছে, এই যে রিপোর্ট টোটালে ট্যাক্সেবল গ্রস, এই যে এই অ্যামাউন্টটা, তাই না, এই অ্যামাউন্টটা স্যালারি অ্যান্ড ওয়েজেস। তাহলে আমি এই নামটা এখান থেকে কপি করব, কপি করে আমি এই যে এখানে দেখেন পেস্ট করব। সরি, ও এই অবস্থা হয়ে আছে। এই দেখেন, এটা আমি এখন পেস্ট করলাম, ওইখানে বলতেছি কি এটা নাই, তাই তো। তাহলে ওখানে যখন নাই, তাহলে আমার এই যে এখান থেকে দেখেন অ্যাড নিউ অ্যাকাউন্টে যেতে পারবো। অ্যাড নিউ অ্যাকাউন্টে গেলাম, গিয়ে এটা টাইপ কি, প্রথম তিনটে কি, এক্সপেন্স। এক্সপেন্স প্রথমটা ডেবিট করছি না, তাহলে অ্যাকাউন্ট টাইপ হবে আমার এক্সপেন্স। এই যে এক্সপেন্স, হ্যাঁ। এখন আসেন অ্যাকাউন্ট কোড। আমরা একটু ডুপ্লিকেট ট্যাব দিয়ে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখি যে এক্সপেন্স কোড কোনটা ব্যবহার করছি, 300 না 400। তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে গিয়ে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, হ্যাঁ। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এই যে এক্সপেন্স, এক্সপেন্সে ক্লিক করলে আমরা কোড দেখতে পাবো। এই যে 300 এবং 400 দুটোই ব্যবহার করছে। এখন দেখেন 300 থেকে 310 পর্যন্ত ফ্রি আছে, দিতে পারবো। 300, 310, 311 ব্যবহার হয়েছে, 312 থেকে 320 আছে, মানে 319 পর্যন্ত ফ্রি আছে, দিতে পারবো। তাহলে আমরা 300 থেকে যেহেতু ফ্রি আছে, 300 থেকে 309 পর্যন্ত ব্যবহার করি। ওকে, তাহলে কি করব আমরা, এখানে এটা কোড দেই হচ্ছে 300 অ্যাভেলেবেল। কিন্তু যদি আমি এটা 310 দিতাম, তাহলে কি হতো, 310 অলরেডি একটা আছে, কোন হেডে আছে, কস্ট অফ গুডস হেডে আছে অলরেডি, এই জন্য এটা হবে না। আমরা দিব হচ্ছে 300 দিলাম। এখন নেম কি, এই চার্ট অফ অ্যাকাউন্টের নাম কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস, কপি করছিলাম, ওটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এই যে 20% ভ্যাট, এইটাকে আপনি নো ভ্যাট করে দেন। ভ্যাট যদি অ্যাড করা লাগে পরে, তো আমাদের পরের লাইনে তো ভ্যাট আছে, অ্যাড করতেই পারবো। কিন্তু এইটা যদি আপনি 20% রাখেন, তাহলে এটা সিলেক্ট করা মাত্র 20% ভ্যাট ওখানে শো করবে, বারবার আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমি এগুলা আপাতত টিক দিলাম না, শুধু সেভ করে দিলাম। এখন দেখেন এই যে এখানে নো ভ্যাট সিলেক্ট করে, এখানে নো ভ্যাট আসছে। যদি আমি 20% সিলেক্ট করতাম, অটোমেটিক 20 আসতো, এখান থেকে আমি সিলেক্ট করে নো ভ্যাট করালাম।
তাহলে আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস এটা অ্যামাউন্ট কত 6115.17, তাই তো? কোথা থেকে পাইছি যে এই অ্যামাউন্টটা ট্যাক্সেবল গ্রস। হ্যাঁ যেতে পারে, যেতে পারে, নো প্রবলেম। এখন ধরেন আপনি তো অনেক কিছু জানেন, সবাই তো অনেক কিছু জানে না, যার কারণে আমাকে ভেঙে ভেঙেই দেখাতে হবে। আপনি শর্টকাট করতে বললে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে করুন, নো প্রবলেম। আচ্ছা এখন আসেন, এইটা আমরা ফার্স্ট এন্ট্রি দিলাম, ডেবিট করলাম কোনটা, এই যে এইটা, তাই তো? স্যালারি অ্যান্ড ওয়েজেস। তাহলে আমার খরচ ছিল কটা, তিনটা না? স্যালারি অ্যান্ড ওয়েজেস আমার খরচ ছিল, আর এমপ্লয়ারের পার্টে যে দুইটা ছিল, এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ার পেনশন, এই দুইটা। এটা কোথায়, এই যে দেখেন, এমপ্লয়ার এনআইসি 484.38, এমপ্লয়ার এনআইসি 484.38, আরটা কি ছিল, এমপ্লয়ার পেনশন 117.64। তাহলে এই যে এমপ্লয়ার পেনশন 117.64। এবার বুঝতে পারছেন তো, এক্সপেন্স তিনটা। তাহলে আমরা এখান থেকে এটা কপি করি, নামটা এখানে বসাই, না এখান থেকে যে অ্যাড নিউ করি, হ্যাঁ অ্যাড নিউতে গিয়ে এটা আমার কি এক্সপেন্স, এক্সপেন্স কোড দিছিলাম আমি 300, এটা দিয়ে 301, 309 পর্যন্ত ফ্রি আছে কিন্তু। এরপর এমপ্লয়ার এনআইসি, হ্যাঁ এই যে ভ্যাট সেকশনটা আমি নো ভ্যাট করে দিব, দিয়ে আমি এটাকে সেভ করে দিব। দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক ক্রেডিট হয়ে গেছে, বাট এটা নিয়ে ভয়ের কিছু নাই, আমরা ডেবিট পাশে বসালে ওটা চলে যাবে। এখানে কি আছে 484.38, ওকে। এরপরে আসেন, এরপরে আসে হচ্ছে এমপ্লয়ার পেনশন, এটা ছিল আমার ডিরেক্ট খরচ, হ্যাঁ অ্যাড নিউতে যাব, এক্সপেন্স ইতে প্রেস করলে এক্স ই দিয়ে সব চলে আসবে, এটা জীবন 302, নাম হচ্ছে এমপ্লয়ার পেনশন, ভ্যাটটা আমি এটা নো ভ্যাট করে দেবো আপাতত, দিয়ে সেভ, ওকে। এখন আমার এটা অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 117.64, ডেবিট পাশে 117.64। তাহলে আমার তিনটা ডিরেক্ট এক্সপেন্স ছিল, যেটা ডেবিট পাশে বসানোর কথা সেটা আমি বসাই দিলাম। এরপর বসাবো আমি ক্রেডিট পাশটা। ক্রেডিট পাশে কি ছিল, পেস্লিপে যদি যাই, এই পেই হবে, এমপ্লয়ি এনআইসি হবে, এগুলো সব পেয়েবল, হ্যাঁ। তারপর এমপ্লয়ার এনআইসি পেয়েবল, পেনশন এমপ্লয়ি পেনশন পেয়েবল, সবগুলোকে পেয়েবল করে ক্রেডিট পাশে বসাবো। আর বসাবো কি, এই যে নেট পে, নেট স্যালারি, এই নেট স্যালারিটা আমরা পেয়েবল করে ক্রেডিট পাশে বসাবো। এক্সেলে সেটাই করা আছে, এই দেখেন এক্সেলে এটাই করা আছে, ওকে। তাহলে এমপ্লয়ার এনআইসি, যে এইটা যেটা করছিলাম খরচ দেখাইলাম, এইটাকে এখন পেয়েবল করে আমার কাছে রেখে দিব, ওকে। পেয়েবল কি, লাইবিলিটি। তাহলে অ্যাড অ্যাকাউন্টে যাব, এখন আসেন এখানে দেখি লাইবিলিটিতে কি আছে, কত কত দিয়ে শুরু করছে, 800 দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ 800 আছে, 801 আছে, 805 আছে। এখন দেখেন সুবিধার জন্য দেখি 811, 14, আচ্ছা একটু বড় গ্যাপ কোথায় আছে, না কেউ শেয়ার করতেছে না, আপনি 1 2 3ও কোড দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এটা সিঙ্ক্রোনাইজ হবে না, তখন আরেকজন আপনার এখানে ধরেন আপনার অ্যাসিস্ট্যান্ট একজন কাজ করতে আসছে, সে কিন্তু এটা বুঝতে পারে না। যেমন এখানে আমি এখন লাইব্রেরিতে আসার সাথে সাথে আমি লাইব্রেরি সব এখন পাচ্ছি, মানে আপনি 1001 1002 দিয়ে আলাদা করে রাখছেন, ওকে আপনি একটা কাজ করতে বলছেন, খুঁজেই পাবেন আপনি কি কাজ করছেন, সেটা আপনি বুঝাই দিতে হবে আপনাকে, সেটা আপনি বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আপনি আমার এই কোডগুলো এখানে আছে, আপনি সার্চ করেন।
এটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে, ওই তো বললাম যে 1 2 3 হয়ে যাবে, একটা ডিজিট দিয়ে দিতে পারেন, যা দিবেন সব দিবেন। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ কই 111, তার মানে এখানে 12 13 দেওয়া যাবে না, বড় গ্যাপ একটু খুঁজি, 25 40 থেকে 50, এখানে বড় গ্যাপ আছে, তার মানে 41 থেকে 49 পুরোটাই দিতে পারবো। ওকে, তাহলে আসেন এখানে এটা আমি খুঁজবো, এল এল প্রেস করলে লাইব্রেরি চলে আসবে, কোড হচ্ছে 841, 40 তো আছে, তার মানে এখানে বাইরে প্রেস করলে অ্যাভেলেবেল। ওকে, নাম কি, নাম হচ্ছে এই দেখেন এমপ্লয়ার এনআইসি পেয়েবল। ওকে, এখানে নো ভ্যাট আছে, সেভ করে দিই। লাইব্রেরির ক্ষেত্রে ওটা ডিফল্ট নো ভ্যাটই দেওয়া থাকবে, ওই জন্য আমরা ওটা চেঞ্জ করলাম। আচ্ছা এখন দেখেন এমপ্লয়ার এনআইসি পেয়েবল নো ভ্যাট, পুরো অ্যামাউন্টটা চলে গেছে ক্রেডিটে। হ্যাঁ, এখন আমরা কি করব, মানে যা ডেবিট হয়েছে পুরো অ্যামাউন্টটা এখানে শো করতেছে। আমরা কি করব, আমরা হচ্ছে এক্সেল থেকে ওর অ্যামাউন্টটা নিয়ে নিব, নিয়ে এই ক্রেডিট পাশে বসাই নিব। ওকে, এরপর কি আছে, এমপ্লয়ার পেনশন পেয়েবল। হ্যাঁ, সেম ভাবে আমরা অ্যাড নিউ, এটা হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে 842, নেমটা পেস্ট করে বসাই দেই, এটাকে আমি সেভ করি। এখন এমপ্লয়ার পেনশন পেয়েবল কত আছে, 117.64। ওকে, এরপরে আসেন কি আছে, পেই পেয়েবল, মানে এই দুইটা হচ্ছে যে আমার যে খরচ সেটারই পেয়েবল করলাম। এখন এটা স্টাফের বেতনের গুলো পেয়েবল করতেছে, পেই পেয়েবল। হ্যাঁ, এটাও লাইবিলিটি, পেয়েবল যা আছে সব লাইবিলিটি। ওকে, কোড হচ্ছে 843, সেভ, তাহলে পেই পে, সেভ কি মানে সেভ, হ্যাং করছে নাকি? পুরোটা চলে গেল। আরে আচ্ছা, অসুবিধা নেই, ওই অ্যাকাউন্টটা তো যোগ হচ্ছে, ওটা সে জাস্ট এখানে নতুন করে ক্রিয়েট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এগুলা ঝামেলা আপনাদেরও করবে, এগুলো মানতে হবে আর কি, না মানে উপায় নেই। আচ্ছা, আমাদের ফার্স্ট কি ছিল, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা দেখেন এখানে তো আমার চলে আসবে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এমপ্লয়ার এনআইসি, $494.38, তারপর হচ্ছে এমপ্লয়ার পেনশন, $117.64। এই পর্যন্ত বুঝলেন কিনা কি হচ্ছে এমপ্লয়ার এনআইসি পেরোল? হ্যাঁ, অ্যামাউন্ট হচ্ছে এই পেয়েবল গুলো সব ক্রেডিট হচ্ছে। হ্যাঁ, এমপ্লয়ার পেনশন পেয়েবল,
পেই পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে এটা 500। এটা কিন্তু এই অ্যামাউন্টগুলো কিন্তু তিনজন মিলে, হ্যাঁ, টোটাল অ্যামাউন্টটা। পেই পেয়েবলের পরে কি ছিল? এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেটা ওর বেতন থেকে কেটে রাখতেছি কিন্তু এখনো দেই নাই, এই কারণে পেয়েবল করে রাখতেছি। লাইবিলিটি 444, হ্যাঁ, এবার 844 আপনি 444 দিছেন। ও সরি, 844 হবে, রাইট, 844। সেভ এমপ্লয়ি এনআইসি 475.32। এই যে এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এটা কোথা থেকে আসলো? এই যে এমপ্লয়ি এনআইসি, এটাকে আমি পেয়েবল করলাম, এই 475.33 পেয়েবল করে ক্রিয়েট করে রেখে দিলাম, হ্যাঁ? এই। এরপর হচ্ছে এমপ্লয়ি পেনশন পেয়েবল, এমপ্লয়ি, এটা এমপ্লয়ির পার্টি, হ্যাঁ। এই পদে এমপ্লয়ার থাকলে হচ্ছে আমার কস্ট হবে, এমপ্লয়ি থাকলে হচ্ছে আমার কস্টের মধ্যে অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, পেয়েবল থাকলে আবার দুটোই সবই লাইবিলিটি হয়ে যাবে। এমপ্লয়ি পেনশন পেয়েবল হচ্ছে 156.85। এখন হচ্ছে তার স্যালারি, স্যালারি পেয়েবল। স্যালারি কোনটা? স্যালারি, সরি, স্যালারি হচ্ছে এই যে এটা 4885.50। হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে ওইটা ছাড়ার বাকি নাই, এখন নিয়ে নিবে। তাহলে এটাকে নিউ অ্যাকাউন্ট লাইবিলিটি 846। না, বাই ডিফল্ট থাকে কিন্তু এই নামে নাই। এখন দেখেন, ঠিক আছে, এটা দিতে হবে না কারণ এটা তো ব্যালেন্স এন্ট্রি মিলে যাবে। তাহলে ডেবিট ক্রেডিট আমার সমান আছে কিনা। এখন এটাকে আমরা পোস্ট করে দেবো, পোস্ট। পোস্ট করে দেওয়ার পরে আপনি যদি অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে আসেন, এক্সপ্রেস কোথায় দেখাবে বলেন তো? যার কারণে আমরা দুইটাই দেখতে হবে, একটা ব্যালেন্সে, একটা হলো প্রফিট লস। আচ্ছা, এখানে দেখেন 31/2025, এটা দিলে কিন্তু আসবে না। আমাদের যেতে হবে কবে? কাস্টম ডেট আমাদের যেতে হবে ফেব্রুয়ারি 2020, 28 তারিখ। দেখেন এই যে আপনার পেয়েবল সবগুলো আসছে কিনা, যে পেয়েবল এখানে আসছে, হ্যাঁ। তারপর এই দেখেন যতগুলো পেয়েবল আছে সবগুলা আপনার লাইব্রেরিতে চলে আসছে। তাহলে এখন জার্নাল এন্ট্রি তো একটা দিলাম মানে কি, আপনার মেইন জার্নালটা করে কোথায় কোথায় কোনটার পোস্টিং থাকার কথা সেটা আমরা নিশ্চিত করে ফেললাম। এখন আমরা এই টাকাগুলো পেমেন্ট করবো। প্রথম পেমেন্ট করবো স্যালারি, তারপর পেমেন্ট করবো গভর্নমেন্টের ট্যাক্স, অথবা গভর্নমেন্টের ট্যাক্স পেমেন্ট করে স্যালারিও দিয়ে দিতে পারবো। এখন পরের জার্নালটা কি হবে? আচ্ছা, এখানে দেখেন জেরোর ক্ষেত্রে কিন্তু আর জার্নাল হবে না। কুইক বুকে সবগুলোই জার্নাল হয়, জেরোতে একটু সিস্টেমটা ডিফারেন্ট। জেরোতে কি হয় দেখেন, এখন আমার কি পার্ট আসলো? এখন আমার হচ্ছে পেমেন্টের পার্ট আসলো, তাই না? ফার্স্ট জার্নাল দিয়ে দিলে এখন পেমেন্টের পার্ট আসলো। পেমেন্টের পার্টে কি আছে? পেমেন্টের পার্ট মানে ব্যাংক থেকে দিবেন, ক্যাশ থেকে দিবেন, যে কোনো জায়গা থেকে দেন, সেটা কোত্থেকে দিবেন? এই যে প্লাস, এই প্লাসে গিয়ে স্পেন্ড মানি, টাকা খরচ করবেন, এই স্পেন্ড মানিতে যাবেন। সময় লাগতেছে, আসুন।
স্প্রেড মানি দিয়ে গেলে প্রথমেই বলবে যে আপনি কোথা থেকে টাকাটা খরচ করবেন, ব্যাংক থেকে, ক্যাশ থেকে, না কোন ব্যাংক করলে কোন ব্যাংক, সবগুলো অ্যাকাউন্ট চলে আসবে। এরা কি ট্যাক্সের যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স লোকেটে নিয়ে কোম্পানি পে করছে গভর্নমেন্টকে, এবং সেই ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে আমাদের এখানে যেটা হয় যে সবাইকে একটা চালানের কপি দিয়ে দেওয়া হয় যে আপনি এটা সাবমিট করে দিন। ওদের ক্ষেত্রে কি এরকম কিছু হয়? হ্যাঁ, ওদের ক্ষেত্রে যেটা হয়, ওদের ক্ষেত্রে আমাদের এরকম চালানের কোনো কপি দেওয়া লাগে না। ওখানে যেটা হয়, ওদের একটা এনআই নাম্বার থাকে, হ্যাঁ, এনআইসি বলতেছে না, এনআই নাম্বার থাকে, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার থাকে, প্লাস হচ্ছে ওদের এই স্যালারির এগেনস্টে ওদের একটা নাম্বার থাকে যেটা এইচএমআরসি, মানে আমাদের যেমন এনবিআর, ওদের এইচএমআরসির সাথে কানেক্টেড থাকে অনলাইনে। আপনি ওই কোডে যখন এই টাকাটা দিয়ে দিবেন তখন আর ওকে কিছু করতে হবে না, অটোমেটিক এসএমএস পেয়ে যাবে। ওটা জানতে চাচ্ছিলাম, কারণ এখানে যখন ওই ইন্ডিভিজুয়াল পার্সনগুলোর নামে যখন ট্যাক্স লোকেটে দিচ্ছি, তখন আমি যখন এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, এই টাকাটা ওই লাইবিলিটি বেসড যে ট্যাক্সটা কেটে নিয়েছি, ওগুলো তো ওই সমস্ত ব্যক্তির এনআইসি থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এনআইসি গুলো যদি আমি ডেবিট না করে ব্যাংকে জমা দিয়ে দিই, তাহলে তো আমার ওই লোকের ইয়েতে জমা হচ্ছে না, সরাসরি আমি এক্সপেন্স দেখা দিচ্ছি এখানে, কিন্তু ওর ক্ষেত্রে তো ইন্ডিভিজুয়ালি যাচ্ছে না। মানে এখনো আমি জানি না কি ও আচ্ছা আচ্ছা, না না, আমি বুঝতে পারছি। এখানে হচ্ছে ওই ট্যাক্সের পার্টটা আমরা করি নাই, আচ্ছা ট্যাক্সের পার্টটা ডিফারেন্ট। মানে ধরেন ওই পেরোল প্রসেস করে আপনার পে স্লিপ জেনারেট করলো এইচআর, আর আপনার ট্যাক্স দেখবে আরেকটা টিম, বা ট্যাক্স আরেকটা কাজ করবে। আমরা এখানে শুধু অ্যাকাউন্টিংটা করছি, আমরা কাকে টাকা দিছি, পেয়েবল করে টাকা কোথায় দিছি সেটা দিছি। নর্মালি কি হয়, প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, আপনার এই জেরো এইচএমআরসির সাথে কানেক্ট করা থাকে। আচ্ছা, প্র্যাকটিক্যালি হচ্ছে ওটা হচ্ছে কানেক্টেড থাকবে, তার মানে আমি যখন এন্টিটিতে যাব তখন এনআইসি ওই ব্যক্তির নামটা নাম্বার দেওয়া থাকবে, একদম, আমি ওই তো ওটাকে হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি ওর এনআই এর সাথে কানেক্ট হয়ে, ওর ওখান থেকে ডিরেকশন। সাবজেক্টের মধ্যে দেওয়া থাকবে যে এত, তারপর ওদের নাম্বারগুলো আসবে। এগুলো ধরেন আসলে আমরা তো ইউকে থাকি না, আমাদের ইউকে ট্যাক্স দেওয়া লাগে না, ইউকে যারা ওদের এরকম আমরা দেখছি, এত সুন্দর সিস্টেম, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এখানে ট্যাক্স দিতে গেলে কি লাগে, আমাদের একটা উকিল লাগে না, ট্যাক্স লয়ার আছে না, হ্যাঁ, অনেক মানে বিশাল ব্যাপার একটা। হ্যাঁ, ওরা যেমন আপনার কুইক বুকের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম হচ্ছে টার্বোট্যাক্স। ইনটুইটের তিনটা প্রোডাক্ট, একটা হচ্ছে কুইক বুক, একটা টার্বোট্যাক্স, একটা হলো ক্রেডিট কার্মা। ক্রেডিট কার্মার কাজটা আমি খুব ভালো জানি না। টার্বোট্যাক্স কি করে, ধরেন পুরা ইউএসএ, কানাডা, মেক্সিকোর অনেক জায়গায় এই দুই তিনটা দেশ একটা অ্যাপ দিয়ে ট্যাক্স পেমেন্ট করে, একটা অ্যাপ, সিম্পল ফোনে প্লে স্টোর থেকে নামানো একটা অ্যাপ, জাস্ট এটা সেটা ওর ব্যাংক অ্যাকাউন্ট, ওর বিজনেস নাম্বার এইসব কানেক্ট করে রাখে, অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেট হয়ে যায়। জাস্ট কি করবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে এইচএমআরসি থেকে বা ওদের যে আমেরিকায় বলে আইআরএস সাথে কানেক্ট করে সেন্ড করে দেবে, টাকা চলে যাবে, ওর ট্যাক্স সার্টিফিকেট চলে যাবে, কিচ্ছু লাগে না, এত সহজ। ইনকাম তো ওখানে কারো ইনকাম তো হাতে যায় না, ইনকাম হওয়া মানে মাত্রই ওরা ব্যাংকে ঢুকে যাচ্ছে, ব্যাংকে ঢুকে যাওয়া মানে সব। কানাডাতে আমার পরিচিত মানে আমাদের এলাকার এক বড় হয়ে থাকে, ওনাকে একদিন জিজ্ঞেস করছিলাম, ওনাদের কার্ড হচ্ছে একটা কার্ড, তো ধরেন ওনার মাসে যা ইনকাম ওই কার্ডে ঢোকার পর ওনাকে কোনো কথা বলতে হয় না। ধরেন আপনার ওনার যে ইলেকট্রিসিটির যে বিল, এটা অটোমেটিক ওনার সাথে কানেক্ট করা, কত টাকা বিল কি ওনাকে কিছু বলতে হবে না, অটোমেটিক ওখান থেকে কেটে চলে যাবে। ফোনের বিল অটোমেটিক কেটে চলে যাবে। তারপর ধরেন আরো অনেক কিছু কানেক্ট করে রাখা যায়, যেমন ধরেন বাচ্চাদের স্কুলকে কার্ডের সাথে কানেক্ট করা আছে, অটোমেটিক কেটে চলে যাবে। তাহলে কি ইনকামটা হচ্ছে গভর্নমেন্টের সাথে হচ্ছে লিংক করা, যা ওর এত টাকা পায় এটা গভর্নমেন্ট জানে, হ্যাঁ কত টাকা পায়, হ্যাঁ হ্যাঁ, তো ওদের ভেরিফিকেশন আসবে না, সরকারি চলে যাচ্ছে টাকা, হ্যাঁ, ম্যানিপুলেশন ব্যাপার থাকে। বরং ইউকে তে কিছু দুই নাম্বারই আছে, এই যে পেই আর সেলফ এমপ্লয়েড এরকম কিছু দুই নাম্বার ইউকে তে আছে, বাট ইউএসএ কানাডা এগুলো একদমই নেই, একদম ট্রান্সপারেন্ট।
হ্যাঁ, ওই যে বললো এটা প্র্যাকটিক্যাল, মানে ওখানে যিনি থাকে তার কাছ থেকে শোনার কথা আমার, যে উনি সব কিছু কানেক্ট করে রাখছে ওনার কার্ডের সাথে। মানে ধরেন ডেস্কো বিল দেয়, আমরা তো একটা পেপার বিল হাতে পাই, তারপর অথবা কার্ডে, ওখানে ডেস্কোর বিল অটোমেটিক ওই কার্ডের মধ্যে চলে আসতেছে, ওর কত টাকা বিল ওটা হিট করতেছে, করে ডেস্কোর অ্যাকাউন্টে ওই টাকা কেটে চলে যাচ্ছে। গুগল পেটা বানিয়েছি, গুগল পে কার্ড অ্যাড করা আছে ব্যাস। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা করলাম স্পেন্ড মানিতে করলাম, এখানে আমাদের একটা ব্যাংকে অ্যাড করা আছে বলে একটাই দেখাচ্ছে, বাট এখানে যদি আমার 10টা থাকতো 10টা দেখাচ্ছে, কোনটা থেকে দিবেন। তাহলে মানে যেটা থাকবে সেটা দিয়ে হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করলাম, করে করলাম নেক্সট। নেক্সট করলে ও দেখেন আমাকে কি চাবে, ও বলছে টু কাকে দিব। এখানে আমি দিলাম ধরেন HMRC। HMRC কে? আমাদের এনবিআর এর মতো, ওরা এখন তো রাজা, ওরা বলে হিজ ম্যাজিস্ট্রি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, মানে ওরা ট্যাক্স দেয়, রাজাকে ট্যাক্স দেয়। ইউকেতে এখনো ওদের রাজাকেই ট্যাক্স দেয়, হ্যাঁ, চার্লসকে ট্যাক্স দেয়। এখন আমি তাহলে ট্যাক্স দিলাম কাকে? HMRC কে। ডেট কবে? ডেট যেহেতু একটা ডেটে আমার কাছে, আমি ধরে নিচ্ছি এক ডেটে আমি সব করে কাজ করে ফেলছি, তাহলে আমাকে এখানে আসতে হবে 2020 সাল ফেব্রুয়ারি, ওকে দিলাম 28 তারিখ আসছে। এখন দেখেন এখানে আছে আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এগুলো আমার কিছুই লাগবে না, আমার লাগবে শুধু অ্যাকাউন্ট। চার্ট অ্যাকাউন্ট ধরাই দিব। তাহলে এখানে দেখেন কি আছে, এই যে এই কয়টাতে আমার আছে পেয়েবল, তাহলে এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এইটাকে আমি এখানে পেস্ট করলাম, দেখেন অটোমেটিক চলে আসছে নো ভ্যাট অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত? এইটাকে যখনই আমি ডেবিট করব, তখন ওই যে একটু আগে রিপোর্টে আমরা দেখছি না যে আমার এটা সরি, এইখানে যেটা করতে হবে, এইখানে ইউনিট প্রাইসে এইটা বসাতে হবে, আর কোয়ান্টিটি দিতে হবে 1, তাহলে অটোমেটিক এখানে আমার এটা আপডেট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পেয়েবল গুলো আমাদের ব্যালেন্স শিটে শো করতেছে না, তাহলে যদি আমি এখানে ডেবিট করি তাহলে ব্যালেন্স শিট থেকে চলে যাবে, আর ব্যাংকে যদি ক্রেডিট করি তো ব্যাংক থেকে ওই অ্যামাউন্ট কেটে যাবে। বুঝলেন কি? ব্যাংক থেকে অ্যামাউন্ট কেটে যাবে, আর পেয়েবলটাকে আমি ডেবিট করলে আমার ব্যালেন্স শিটে যখন পেয়েবল শো করছে সেটা জিরো হয়ে যাবে, ওটা থাকবে না। আচ্ছা, কোয়ান্টিটি দিতে হচ্ছে কেন? এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে টোটাল অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন না, বসাইতে হবে ইউনিট প্রাইসে। ইউনিট প্রাইস আপনি তো অ্যামাউন্টটা বসাইছেন, কিন্তু 1 না দিলে তো যে 2 দেন তার ডাবল অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, আমরাও যেরকম আবার হ্যাঁ, এখন অ্যামাউন্ট কত? 117 দশমিক। হ্যাঁ, সেগুলো থেকে আলাদা টেক্সটটা কি করতে হবে না, যে আমরা মানে কোয়ান্টিটি বা ইউনিট প্রাইস দিয়ে করতেছি, আমি সরাসরি করতে হবে না, যেতে ট্যাক্স সরাসরি পেমেন্ট করতে হবে না। সরাসরি পেমেন্ট করতে আমাদের এই ইউনিট প্রাইস কোয়ান্টিটি দিয়ে করতেছিলাম, মানে জানালে আমরা এখানে কি আছে, জাস্ট ট্যাক্স পেমেন্টে। দুনিয়াতে কোনো সফটওয়্যারই পারফেক্ট না, আপনি যেভাবে চাচ্ছেন সব কিছু 100% মিলবে না কোথাও। মানে একবারে ট্যাক্সের পেমেন্ট করা। হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে যে ধরেন আমি শুধু ট্যাক্সে গিয়ে ট্যাক্সটা সিলেক্ট করে পেমেন্ট করে দিলাম, এরকম হবে কিনা, মানে এরকম অপশন। মানে কিন্তু হচ্ছে কে পার্টটা কোথায় কত টাকা ওটা আর পাওয়া যাবে না, এক্সেল আলাদা ধরনের হ্যাঁ, হিসাব থাকবে। সরি, আমার 3 নাম্বারে কি আছে? পেয়েবল। যতগুলো পেয়েবল আছে, এই যে এখানে যতগুলো পেয়েবল আছে সবগুলোকে আমি এখন ডেবিট করতেছি। পেয়েবল অ্যামাউন্ট কত? এই এইটার অর্থ কি যেন বলছেন? এই ওয়াই এর ডকুমেন্ট দিয়ে পে অ্যাজ ইউ আর্ন। পে অ্যাজ ইউ আর্ন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। পয়েন্টে আসেন, ব্যস্ত আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। হুম, সমস্যা নেই, আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি পাঠাচ্ছি। কতক্ষণের মধ্যে লাগবে? কতক্ষণের মধ্যে লাগবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর ভালো। ঠিক আছে, ওকে ওকে।
এরপরে ছিলাম কোথায় আমরা, এমপ্লয়ি এনআইসি পেয়েবল। এখানে পেস্ট করি এমপ্লয়ি এনআইসি পেয়েবল, অ্যামাউন্ট হচ্ছে 475.32, 475.32, এখানে দিব 1, তাহলে আমার অটোমেটিক টোটাল অ্যামাউন্ট চলে যাবে। এরপর এমপ্লয়ি পেনশন পেয়েবল, 156.85। আচ্ছা এখন দেখেন এই যে নিচে যে আছে না আমার নেট স্যালারি পেয়েবল, এটা কিন্তু এখানে নাই। আমি যদি এখন নেট স্যালারি পেয়েবল দিয়েও একবারে করে ফেলি তাও হয়ে যাবে, বাট আমি দুইটা আলাদা করে করছি, একটা যাচ্ছে গভর্নমেন্টে, একটা যাচ্ছে স্টাফ স্যালারি, যার কারণে দুইটা আমি জানাল আলাদা রাখছি। আপনি চাইলে একসাথেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই 1831.59 এই টাকাটা চলে যাবে আমার কোন ব্যাংক থেকে সিলেক্ট করছি, একটাই ব্যাংক, আরবিএস ব্যাংক থেকে। এই অ্যাকাউন্ট হেডগুলোকে আমার জিরো করে এই অ্যামাউন্টটা আরবিএস ব্যাংক থেকে কমে গিয়ে এইচএমআরসিতে চলে গেছে। এটা আমি ব্যাংক থেকে এইচএমআরসিতে পাঠাই দিয়েছি টাকা, আমার সিস্টেমে ইনপুট দিচ্ছি যে ব্যাংক থেকে এই হেডে টাকা দিয়েছি। আমার ব্যাংক কানেক্ট করা আছে এইচএমআরসির অ্যাকাউন্টের সাথে, এইচএমআরসিতে টোটাল আমি 1831.59 সেন্ড করে দিচ্ছি মনে করেন, অথবা ওই এমপ্লয়ির এনআই নাম্বার দিয়ে দিয়ে সেন্ড করে দিচ্ছি, এই এমপ্লয়ি এত এত দিয়ে আমি সেন্ড করে দিচ্ছি, এইচএমআরসি টাকা পেয়ে গেছি। এখন আমি ওটা রেকর্ড করছি। তাহলে এটাকে আমি স্পেন্ড মানিতে গেলাম, গিয়ে ব্যাংক সিলেক্ট করে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে অ্যামাউন্ট বসাই দিয়ে আমি জাস্ট সেভ করে দিব, দিয়ে আমি এই পেজে দেখেন এখনো পেয়েবলগুলো দেখাচ্ছে না, এটাকে আমি একটু রিফ্রেশ দিই রিপোর্টে। এখন শুধু এই নেট স্যালারি পেয়েবলটাই আছে, হ্যাঁ, ওটা তো এখনো পেমেন্ট করিনি, যার কারণে ওই নেট স্যালারি পেয়েবলটা আছে, আর বাকিগুলো কিন্তু আমার চলে গেছে। আর এই যে দেখেন ব্যাংকে কত 1831 টাকা 49 পয়সা 59 পয়সা ব্যাংক থেকে কেটে নিয়ে গেছে। এখন আমরা তাহলে আরেকটা পেমেন্ট করি, প্লাস নিউতে গিয়ে স্পেন্ড মানি, ব্যাংক সিলেক্ট করলাম, নেক্সট। এখানে হচ্ছে এটা সেন্ড টু আর এইচএমআরসি না, হ্যাঁ, আগে পেয়েবল গুলোতে এইচএমআরসি দিই, এটা তো বেতন দেবো। এখানে টু কাকে দেবো, টু ধরে নাম দিলাম এমপ্লয়ি, ডেট ওইটাই, এখান থেকে 2000 এই যে 2020 ফেব্রুয়ারি, ওকে, ডেট হচ্ছে 28। এরপর আসেন অ্যাকাউন্ট একটাই, কোনটা, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, ব্যালেন্স শিট ওরে দেখলাম না, একটাই বাকি আছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। অ্যাকাউন্ট আমরা এখানে দেবো স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, ইউনিট 1, আর ইউনিট প্রাইস কত, এই যে টোটাল নেট বেতন যেটা ছিল, চলে আসছে। হ্যাঁ, এখন ব্যাংক তো আমরা সিলেক্ট করছি শুরুতেই, কোন ব্যাংক থেকে যাবে, অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এখন এটাকে শুধু আমি সেভ করে দিলে, এখন আমার এখানে কি আছে, নেট স্যালারি পেয়েবল, এটা আমার থাকবে না, এটাকে আমি রিফ্রেশ দিই, মানে পেয়েবল পেমেন্ট করে দিয়েছি, লাইবিলিটি তাহলে জিরো, তাহলে এটা তো আর এখানে থাকার কথা না। এখন দেখেন আর নাই, এই ব্যাংকের টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, এইটাই হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং এ এন্ট্রি দেওয়া জিরোতে। এইটার অনেক ধরনের ইয়ে থাকতে পারে। আপনারা যেটা করবেন, আপনারা এই পে স্লিপটা দেখে, এই কি বলে এক্সেলটা দেখে পে স্লিপ আর এক্সেল আগে বানাবেন। বানানোর পরে আপনারা এটাকে এন্ট্রি দিবেন, ভিডিও দেখে দেখে দিবেন।
পুরাটা একদম দেখে দেখে এটা থেকে করে কপি করে করে বসাবেন। এই প্রসেস মনে রাখতে গেলে এইটা আপনাকে 2-4-5 বার এন্ট্রি দিতে হবে। এখন হ্যাঁ, এই যে পে স্লিপটা দেখে, এই পে স্লিপটা দেখে এক্সেল বানাবেন। আমি দিয়ে দিচ্ছি দুটাই। আচ্ছা, আবারও নিজে বানাবেন? হ্যাঁ, নিজে বানাবেন। নিজে বানানোর সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই এক্সেলটা ওপেন করে দেখবেন যে আমি কোথায় ভুল করতেছি কিনা। এই পেজটা আর নতুন পেজ নেই আছে, পে স্লিপ 100টা আছে, দেবো আপনাকে। আপনি এটাকে করেন আগে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার এখানে তো ডেট একটা 28 ফেব্রুয়ারি ডেট এখানে বলছি। হ্যাঁ। যদি আমার ডেট চেঞ্জ হয়ে যায়, মানে আমি আজকে করছি, আপনাকে চেঞ্জ ডেটের পে স্লিপই দেবো আমি। ওটা দেখে দেখে পরে আগে এটা একটা করেন, আগে একটা করে আগে প্রসেসটা মনে রাখেন। তারপরে আপনাকে আমি যা চাবেন সব দেব। ইউকে, ইউএসএ, কানাডা সব দেবো, সব দেশের ইয়ে দেবো, পে স্লিপ দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আমি বলছিলাম ডেট চেঞ্জ হয়ে যায়, আমি ডেট তো হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ কিভাবে দিব? আমি তো একটা দিলাম, 28 ফেব্রুয়ারি দিলাম। হয়তো আমি আজকে এটা করছি, আবার আমি হয়তো 1 উইক বা 2-3 দিন পরে হচ্ছে আমি পেমেন্টটা দিব, তখন আমি এটা কিভাবে এন্ট্রি বুঝে দেখাচ্ছি। আপনাদের 5386 না? এই যে হ্যাঁ, রিপিটিং ইনভয়েস। একই ইনভয়েস যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে হইতে থাকে, এটা আসলে প্র্যাকটিক্যাল কিছু না। এটা যদি হইতে থাকে তাহলে আপনারা সেভ করে রাখতে পারবেন, জাস্ট প্রতি মাসে ওই ডেটে ওনার কাছে ইনভয়েসটা চলে যাবে। রিপিটিং ইনভয়েস, কুইক বুক এটা বলে রেকারিং ইনভয়েস। রেকারিং আর রিপিটিং একই জিনিস, সেট করে রাখা যায়। এই দেখেন, এই যে ডেট থাকবে, হ্যাঁ, এই ডেটে দিবেন আপনি জার্নাল এন্ট্রি। আর ব্যাংকে পেমেন্টের ডেটটা আপনি যে ডেটে পেমেন্ট করছেন সেই ডেট ধরে নেবেন। ওইটা ব্যাংকে পেমেন্টের ডেট কিন্তু এখানে থাকবে না, বুঝছেন? ওটা ব্যাংক স্টেটমেন্ট থেকে অথবা ব্যাংকে যে ডেটে আপনি পেমেন্ট করছেন ওই ডেটে পেমেন্টটা থাকবে। প্রসিডিংস ডেট, এটার কাজটা কি? প্রসিডিংস ডেট ফ্রম প্রসিডিংস ডেট, এটার কাজটা কি? আর পাশে কোন বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এই এই ডেট নিয়ে আমাদের কাজ নেই। আমাদের কাজ হচ্ছে যে এই ডেট নিয়ে, এই ডেটে আপনি জার্নাল এন্ট্রি দিবেন, আর ব্যাংকে যেদিন যেদিন মানে টাকা ঢুকছে সেই ডেটে আপনি সেই ডেট সিলেক্ট করে পোস্টিং দেবেন। ক্লিয়ার? আচ্ছা, তাও এইটা হচ্ছে আজকের ক্লাস। আপনারা যেটা করবেন, এই যতটুকু ক্লাসে আছে এইটাই হুবহু কপি করে নিজে একটা বানাবেন। এইটা হয়ে গেলে বলবেন যে আমি বানাইছি, পোস্টিং দিয়েছি, আমাকে নতুন পে স্লিপ দেন, তখন নতুন পে স্লিপ দেবেন। এইটাই আগে করেন। ওকে, তো আজকের ক্লাস শেষ। ধন্যবাদ। আমি এটা রাতে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, আর ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে।